আমাদের হিন্দুদেরকে, বিশেষ করে পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে যে ভীতু, কাপুরুষ, দুর্বল, ক্লিব ভাবা হয়, তার আরও একটা প্রমাণ যারা ভাবে, মুসলমানদের থেকেও বেশি ভাবে এটা কারা? আমাদের এখানকার এই সেকুলার তথাকথিত হিন্দু পদবীধারীরা। ওই ফেসবুকে যে নোংরা রিলসগুলো আসে, সেইখানে একটা আছে রাজু পরোটা। একে নিয়ে কোনোদিন কথা বলবো ভাবিনি, এরকম একটা ছ্যাঁচো অশিক্ষিত ছোট লোককে নিয়ে কথা বলতে হবে ভাবিনি, রাজু পরোটা। কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, কতটা বেড়ে গেছে। মন্দির চত্বরে বসে সে মাংস খাচ্ছে আর বলছে কি 4 তারিখে খেলা হবে। ভিডিওটা আগে দেখুন, তারপরে কথায় আসছে। সেই ভাঙ্গা হাতে এই দেখো হাতে 4 তারিখে খেলা হবে। আমরা হাবড়া অশোকনগরের ছেলে, আমরা সব পারি। এই হচ্ছে নারকেল পিস, সেই সাপ। আমি নল্লি। তপন ঘোষ একটা কথা বলেছিলেন যে আমরা হিন্দুরা মুসলমানদেরকে আইলা, টাইফুন, ভূমিকম্পের মতন একটা প্রাকৃতিক দুর্যোগ ভাবি, যে প্রাকৃতিক দুর্যোগের সাথে যেমন লড়াই করা যায় না, মুসলমানের সাথেও জেহাদিদের সাথে লড়াই করা যায় না। সেরকমই এই সেকুলার, এই তথাকথিত ধর্মনিরপেক্ষ সেকুলার তো না, এগুলো হচ্ছে জাতদ্রোহী এই রাজু পরোটা, নোংরা একটা অশোকনগরের একটা নোংরা ব্যক্তি, তার কি ধারণা হয়ে গেছে যে হিন্দুরা ভীতু, হিন্দুরা দুর্বল, হিন্দুরা ক্লিব। আমি যাই বলি, আমি যদি মন্দিরে দাঁড়িয়ে আমি যদি মূত্রত্যাগও করি, তাও হিন্দুরা গিয়ে আমার দোকানের পরোটা খাবে, এবং তাই হয়। কিন্তু তাই হয় বেসিক্যালি কি, একটা অত্যন্ত আনহাইজিনিক জায়গায় সস্তায় পরোটা দিচ্ছে। এবারে এখন আজকের দিনে কি, আজকের দিনে তো ফুড ব্লগিংটা একটা নোংরা, ইতরামি, ছোট লোকামির জায়গায় চলে গেছে। ফুড ব্লগিং বলতে আমরা লস্ট অ্যান্ড রেয়ার রেসিপি, শুভজিৎ বাবু, ফুডকার ইন্দ্রজিৎ বাবু, এদের মতন মানুষদেরকে আমরা ফুড ব্লগিংয়ে দেখেছি। সেইখান থেকে এখন ফুড ব্লগিংয়ের নামে ওই হাতের ক্যামেরা নিয়ে সব ওই দেখি, পড়াশোনা হয়তো দেখবেন, হয়তো স্কুল ড্রপ আউট বা কলেজ ড্রপ আউট, এগুলো ইউটিউবে বা ফেসবুকে টাকা কামাবার ধান্দায় একটা মোবাইল নিয়ে, একটা ক্যামেরা নিয়ে এরা বেরিয়েছে ফুড ব্লগিংয়ের নামে। এরা ইতরামও করে, শ্রাদ্ধেরও ফুড ব্লগিং হয়। অধিকাংশ দেখবেন কে, এরা হিন্দু সম্প্রদায়। এবং এরাই কিন্তু এই রাজু পরোটা, একটা পরোটা, আমি তাকে ছোট করছি না, গরিব, সে গরিব মানুষ, সে নিজের মতন করে পরোটা বিক্রি করছে। সে তার পরোটা বিক্রি করার সময় সে তার নিজস্ব স্টাইল আছে তার বলার, সেটা মানুষকে অ্যাপিল করে, খুব ভালো। কিন্তু সেইটাকে নিয়ে রাজুকে হিরো বানানো, যেরকম করে আমাদের এই এবিপি আনন্দরা জাহাঙ্গীরদের মতন জেহাদিদেরকে হিরো বানায়, সেরকম করে আমাদের এই হিন্দু ফুড ব্লগাররা তার দোকানে গিয়ে, এবং আমাদের এই হিন্দু সমাজের লোকেরা তার দোকানে গিয়ে খেয়ে তাকে হিরো বানিয়েছে। তার পরিণতি হচ্ছে আজকে কি, সে মনে করছে আমি যাই করি হিন্দুরা তো আমার দোকানেই পরোটা খেতে আসবে, হিন্দুরা তো আমার দোকানেই ফুড ব্লগিং করে তাদের ব্যবসা করবে। এইটা হয়ে গেছে রাজু পরোটা। কি বলছে, এই খাচ্ছি আমি অশোকনগরের ছেলে, 4 তারিখ খেলা হবে। ভাবুন, পলিটিক্যাল ইডিওলজিটা বুঝে গেছেন তো, 4 তারিখ খেলা হবে। এরপরে এই ভিডিওটা ভাইরাল হয়েছে ফেসবুকেতে, এবং এর বিরুদ্ধে এখন হিন্দু সমাজের একটা শ্রেণী, যারা ওই রাজু পরোটার কাছে বিক্রি হয়ে যায়নি, তারা জেগে উঠেছে। এবং আমরা আজকে সকালেও দেখলাম কয়েকজন হিন্দুত্ববাদী গেছে রাজু পরোটার ওই দোকানে গিয়ে তাকে চেস করেছে। এখন সে ভিডিও করে বলছে কি, যে না আমার বিরাট ভুলে গেছে, আমি বুঝতে পারিনি। নেকু রাজু, তুই কি কচি খোকা, তুই জানিস না মন্দির চত্বরে বসে ওকে নাকি টেনে নিয়ে গেছে বন্ধু, যে হাতে ব্যান্ডেজ ওলা দেখলেন বন্ধু, এক হাতে ব্যান্ডেজ আছে, খুব তাড়াতাড়ি দ্বিতীয় হাতে ব্যান্ডেজটা করবে, জাতির কথাই করবে, তার দ্বিতীয় ব্যান্ডেজটা অশোকনগরে প্রয়োজনে গিয়ে করবে। তুই নেকু রাজু, তোর বন্ধু যদি তোকে হাত ধরে নিয়ে গিয়ে বলে যে চল ট্রেন লাইনে গিয়ে গলা দেবো, আগুনে ঝাঁপ দেবো, কুমির ভরা নদীতে ঝাঁপ দেবো, নবান্ন 14 তলা থেকে ঝাঁপ দিয়া করবো, তুই করবি রাজু? তুই করবি? সেই বেলায় তো তোর জ্ঞান টনটনে থাকবে। আমি বুঝতে পারিনি, আমাকে নিয়ে গেছে ওখানে মন্দির চত্বরে, একটা তার বাড়িতে মন্দির, তাও ভাবুন, ওই যে হাতে ব্যান্ডেজ, সে কিন্তু আরো বড় ক্রিমিনাল।
সে হচ্ছে হিন্দুদের আরো বড় শত্রু, যে হাতে ব্যান্ডেজ আছে, এটা নাকি তার বাড়ি, তার বাড়িতে হিন্দু ওপরে মন্দির আছে, সেই মন্দিরে, এবং বলছে ওখানেই নাকি তারা মাংস কাটে, এই করে সেই করে। রাজু বুঝতেই পারেনি, তুমি বোকা, তুমি কিছুই বুঝতে পারোনি। তো আমি বুঝতে পারিনি, সেই জন্য করে ফেলেছি, আমি ক্ষমা চাইছি। অথচ একটা কথা বলি, এই রাজু ঈদের দিন একটা একটা লাড্ডু নিয়ে আসে, পবিত্র ঈদ, ধর্মীয় ঈদ, খুশির ঈদ, অথচ রামনবমীর দিনকে তখন এর নাকি গ্যাসের এত দাম হয়ে গেছে, তার দিয়ে থাকে না। তার মানে কি, এই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে যখন রামনবমীর দিন সে যখন হিন্দুদের আবেগকে ডিপ্রাইভ করলো, তখন কিন্তু আমরা হিন্দু সমাজরা কিন্তু একে বয়কট করছি না, তার দোকানে পরোটা খেতে যাচ্ছি। এই কারণেই কিন্তু আজকে রাজুর এই সাহস হচ্ছে, ওই যে বলছে নল্লি খেতে খেতে 4 তারিখে খেলা হবে। সে ভাবতে পারেনি যে এইভাবে তার বিরুদ্ধে রেপারকাশন হবে। এখন তার বিরুদ্ধে এই প্রতিরোধটা হয়েছে বলে সে এখন হাত জোর করে বলছে, সে নাকি বুঝতেই পারেনি। মন্দিরে বসে, মন্দির চত্বরে বসে সে মাংস খাচ্ছে, সে বুঝতেই পারেনি। কচি খোকা, সে এতটাই কচি খোকা, ডালিম খাওয়া কচি খোকা, জেহাদের ডালিম খাওয়া কচি খোকা, সে বুঝতেই পারেনি। সে ক্ষমা চাইছে। এবার একটা কথা বলি, রাজুকে আপনারা ক্ষমা করতে পারেন, জাতির কথা ক্ষমা করবে না। কেন বলছি? মোহাম্মদ ঘনির নাম শুনেছেন আর পৃথ্বীরাজ চৌহানের নাম শুনেছেন তো? আজকে ভারতের বুকে এই যে জেহাদিদের প্রবেশ, এই যে জেহাদিরা আজকে যে 1000 বছর ধরে আমাদের ওপরে অত্যাচার করেছে, হিন্দুদেরকে দাস বানিয়েছে, তার জন্য সব থেকে বড় দায়ী হচ্ছে পৃথ্বীরাজ চৌহান। হ্যাঁ, পৃথ্বীরাজ চৌহান, যে পৃথ্বীরাজ চৌহানের রানী সংযুক্তাকে ওই খাজা মঈনুদ্দিন চিশতি, যে চিশতি দরগায় আমাদের এখানকারই লক্ষ্মীর ভাতান ভান্ডারের ভাতা নেওয়া হিন্দুরা গিয়ে মঈনুদ্দিন চিশতির দরগায় চাদর চড়ায়, সেই মঈনুদ্দিন চিশতি সংযুক্তা রানীকে বলেছিল তোমায় মুসলমান হতে হবে, সে না করাতে তার দেহটাকে 1000 সৈন্যের মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া ছিল, ছিঁড়ে খুঁড়ে তাকে ধর্ষণ করে ভক্ষণ করে। কেন বলছি পৃথ্বীরাজ চৌহানের জন্য দায়ী? মোহাম্মদ ঘনিকে হারানোর পরে বলে দিয়েছে যাও বীর, তোমায় ছেড়ে দিলাম। কিন্তু সেদিনই যদি পৃথ্বীরাজ চৌহান যদি মোহাম্মদ ঘনির গলাটা নামিয়ে দিত, ওই মধ্যপ্রাচ্যে, ওই মিডল ইস্টে বার্তা যেত, ওই 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 মুঘল বলুন, পাঠান বলুন, তুর্কি বলুন, যাই বলুন, বার্তা যেত ভারতে যদি এসে যুদ্ধ হারো গলা নামিয়ে দেওয়া হবে। পৃথ্বীরাজ চৌহান সেটা করেনি, সেই জন্য তারপরে পৃথ্বীরাজ চৌহানকে তো ভুগতে হয়েছে। রানী সংযুক্তার সাথে কি হয়েছে জানতে পারলেন, এবং তার এই পৃথ্বীরাজ চৌহানের আজকে বদান্যতায় যাও বীর তোমায় মুক্ত করে দিলাম, এই বদান্যতার জন্য আজকে আমরা 1000 বছর ধরে লড়ছি। আজকেও আমরা, আজকের দিনে আমরা আশঙ্কায় আছি যে কালকে যদি পশ্চিমবঙ্গে যদি পরিবর্তন না হয়, হিন্দুরা আর এখানে বাস করতে পারবে না। সেই জন্য বলছি, কালকে যদি পরিবর্তন হয়, রাজুকে কিন্তু কোনো ক্ষমা নেই। কারণ দেখুন, ও বলেই দিয়েছে খেলা হবে, বোঝাই যাচ্ছে ওর পলিটিক্যাল ইডিওলজিটা কি। এবারে ভাবুন, ও ক্ষমা চেয়েছে কারণ কি? ও দেখছে হাওয়াটা এখন একটা হিন্দুত্ববাদীদের পক্ষে। কাল যদি কোনো কারণে যদি বিজেপি ক্ষমতায় চলে আসে, আমি এখানে ব্যবসা করতে পারবো তো? সেই জন্য কিন্তু তাকিয়া করেছে, ছল করেছে, মোহাম্মদ ঘনির মতন ক্ষমা চেয়ে নিয়েছে। একটা ক্ষমা চেয়ে নিলাম, আমি তো বুঝতে পারিনি, আমি তো ডালিম খাওয়া কচি খোকা, আমি বুঝতে পারিনি, আমায় ক্ষমা করে দাও। আমরাও হচ্ছি ক্ষমাই পরম ধর্ম, আমরা ছেড়ে দেব। কিন্তু মনে রাখুন, যদি কালকে তৃণমূল সরকার হয়, মন্দিরের বাইরে করেছে, এবারে মন্দিরের ভেতরে ঢুকে মাংস খাবে। আজকে মাটন খেয়েছে, পরের দিনকে কি মাংস খাবে বুঝে নিন। ও এটাই করবে কিন্তু, এবং পরের বার ঈদের দিনকে তো বিক্রি করবেই, লাড্ডু তো দেবেই, ফ্রিতে দেবে। রামনবমী নিয়ে কথা বলতে গেলে তার মুখে ঠাস করে দুটো চর কষিয়ে দেবে। যদি কালকে তৃণমূল ক্ষমতায় আসে, রাজু কিন্তু এটাই করবে। ও কিন্তু মন থেকে ক্ষমা চায়নি। ও যদি মন থেকে অনুতপ্ত হতো, তাহলে প্রথমেই ও কখনোই ওই মন্দির চত্বরে বসে সে তাহলে ওখানে মাংস খেতে পারতো না। আমাদের এখানে 12 মন্দির ঘাট দেখেন আপনারা, জাতিকতার পক্ষ থেকে প্রায় আমরা শর্ট ফিল্ম শুট করি, এবং অধিকাংশ সময় আমরা 12 মন্দির ঘাটে কিন্তু আমরা শুট করি। এবং সেখানে কিন্তু আমাদের শুটিংয়ে অনেক সময় অনেকেই আসে যাদের সাথে, যারা কিন্তু যাদের সাথে আমরা দেখি, শুটিং চলাকালীন দেখি, সেখানে অনেক মানুষ আসে, ঘুরতে আসে, প্রেম করতেও আসছে। কিন্তু কোনোদিন দেখিনি প্রেমিক যুগলকেও কোনোদিনও দেখিনি ওখানে 12 মন্দির ঘাটে যে 12টি শিবের ঘাট আছে, মন্দির আছে, বা আশেপাশেও যে ছোট ছোট মন্দিরগুলি আছে, কোনো প্রেমিক যুগলকেও দেখিনি যে তারা ওখানে জুতো পরে উঠছে। তারা কিন্তু জুতোটা খুলেই ওঠে। কেউ সিগারেট খাচ্ছে, কিন্তু মন্দির চত্বর ওই জায়গাটা যখন আসে, সিগারেটটা কিন্তু বাইরে ফেলে দিয়েই তারা আসছে। কই তাদেরকে তো বলতে হচ্ছে না, আমরা না জাতির কথা, আমরা হিন্দুত্ববাদে এইসবে, এমনি যারা আসছে, নর্মাল যারা ঘুরতে আসছে, প্রেম ভালোবাসা করতে আসছে, তারা তো কই মন উঠছে না। তাদেরকে তো প্ররোচনা দিলে তারা তো বলবে না যে না আমি না ও মন্দিরে চটি পরে উঠতে নেই, আমি না জানতাম না, আমাকে আমার বন্ধু বললো না চল মন্দিরে তো চটি পরে যাওয়া যায়, আমি বুঝতে পারিনি। নেকু, ডালিম খাওয়া কচি নেকু।
সেই জন্য আপনারা বুঝতে পারছেন তো এই যে রাজু পরোটা, এ হচ্ছে কিন্তু ওই মোহাম্মদ ঘড়ি, এ কিন্তু তাকিয়াবাজ মোহাম্মদ ঘড়ি বারাস। আমি অশোকনগরের ছেলে, তুই কোথাকার ছেলে কালকে বলে দিচ্ছি তো। কাল যদি পশ্চিমবঙ্গে পরিবর্তন, একদম ডাইরেক্ট জাতির কথা থেকে বলছি, খেলা হবে রাজু, তোর সাথে ভয়ঙ্কর খেলা হবে। এবং আমি ইউটিউবে যারা আমাদের সাথে আপনারা এই ভিডিও দেখেন বা আমাদের দর্শক আছেন, সাবস্ক্রাইবার আছেন, বলছি 4 তারিখে পাল্টালে আসুন, দল বেঁধে রাজুর দোকানে যাওয়া হবে, খেলা হবে। অনুব্রত মণ্ডলের ভাষায় বলছি, খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে রাজুর সাথে। আমরা ছাড়বো না, কারণ কালকে তৃণমূল এলে রাজু সঙ্গে সঙ্গে বলবে যা করেছি বেশ করেছি, জো উখাড় না উখাড়লে। ও এখন চাপে আছে, যেহেতু আজ এখন যদি ভোটের ব্যাপার না থাকতো ও কোনো ক্ষমা চাইতো না, ও কিন্তু কোনো ক্ষমা চাইতো না। একবার ভাবুন, আপনারা ভাবুন যে এই নোংরামি, এই ফুড ব্লগিং এর নামে যারা নোংরামি করেছে, তারা আজকে রাজুর মতন একটা ছেলেকে দেখুন। দিন আনি দিন খাই খেটে খাওয়া মানুষ তো প্রচুর আছে, তাদেরকে সবসময় সম্মান করা উচিত। এবং আমি মনে করি যে এই যে দিন আনি দিন খাই যারা মানুষ, এই খেটে খাওয়া মানুষ, তাদের জন্যই কিন্তু এই যে আমাদের মতন মানুষরা একটু আরামে থাকতে পারি। তো রাজু আজকে দিন আনে দিন খায় খেটে তার নিজস্ব ইউনিক স্টাইলে সে বিক্রি করে, সে হট করে এরকম পলিটিক্যাল এজেন্ডা নিল কেন? সে হট করে একটা মুসলিম ধর্মকে সে অ্যাপিজ করছে, আর হিন্দু ধর্মের ব্যাপারে এলে অ্যালার্জি হয়েছে, তার মানেই তো তার মধ্যে অন্য খেলাই আছে। অহংবোধ, অহংকার, চরম অহংকার, দম্ভ। আমি রাজু, এবং সেটা কেন হয়েছে? আমরা হিন্দু রাজু, প্রথমেই বললাম আমরা ক্লিব, আমরা দুর্বল, আমরা কাপুরুষ, আমরা ভীরু, এটা রাজু মনে করছে। রাজুকে আমরা মনে করতে দিয়েছি, আর রাজুদার পরোটার দোকানে গিয়ে একটু খেতে হবে। তারপরে অদ্ভুত ব্যাপার, আপনারাই বলেন এ ভালো খেতে না, এ নোংরা জল, কিন্তু দেখবেন আপনারাই তারপরে যান। হিপোক্রেসি তো আমাদের হিন্দুদের মধ্যে। আমরা ক্রিটিসাইজ করব, রাজুর মতো ছেলেদেরকে ক্রিটিসাইজ করবো, জঘন্য খাবার এ খাবার, কিন্তু তারপরে আমরা ড্যাং ড্যাং করে ওর দোকানে আবার খেতে যাবো, গিয়ে আবার তারপরে ফেসবুকে ছবি দেবো, আবার তারপরে বড় বড় হ্যাজ নামিয়ে লেখা দেবো, এই পরোটা এখানে এইটা ছিল, ওইটা ছিল, এইটা হওয়া উচিত ছিল, ওইটা হওয়া উচিত ছিল। সেই কারণে আজকে রাজু সেই সাহসটা পেয়েছে, মন্দিরের সামনে বসে, শিব ঠাকুরের মন্দিরের সামনে বসে সে মাংস খাচ্ছে এবং বলছে 4 তারিখে খেলা হবে। কি খেলা খেলবি রাজু? রাজু কি খেলা খেলবি 4 তারিখে? আজকে সূর্যদেবকে প্রণাম করে বলেছি, সূর্যদেবকে প্রণাম করে, কোনোদিন করিনি, আজকে সূর্যদেবের কাছে প্রণাম করে নতমস্তকে প্রার্থনা করেছি, সূর্যদেব একবার অন্তত পশ্চিমবঙ্গের বুকে গৈরিক যে আবেগ, গেরুয়া যে শিকড়, সেই শিকড়কে ফিরে আসতে সাহায্য করো। তাহলে কি এই রাজুর মতন, এই রাজুদের মতন, এই কবির সুমনদের মতন, এই জাহাঙ্গীরদের মতন, এই ইসরাফিলদের মতন যারা জেহাদি মোগল দাস বলবো না, এরা হচ্ছে মোগলের বংশধর, এই সিরাজুল, এই শাহজাহান, এদের সবার বিরুদ্ধে হিসেব হবে, ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব হবে। সূর্যদেব অন্তত একবারের জন্য তোমার করুণা দৃষ্টি পশ্চিমবঙ্গের উপরে দাও, হিসেব হবে, ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব হবে। আবারও বলছি, কাল যদি পরিবর্তন হয়, আমরা যাচ্ছি রাজু, আমরা যাচ্ছি, তোর পরোটা খেতে যাচ্ছি না, হিসাব করতে যাব যে তুই মানুষ তোকে মাথায় তুলেছে, মানুষ তোকে ভালোবেসেছে, সেই হিন্দু সমাজকে তুই তোর নিজের পায়ের তলায় রেখে তুই নিজেকে মনে করছিস তুই বিরাট কিছু, একটা হিরো হন্ডা। কালকে পরে এই রাজুর মতন হিরো হন্ডাকে ভাঙা ঠেলা গাড়িতে পরিণত করার দায়িত্ব জাতির কথা নেবে। এবং কল দিচ্ছি, সিট দ্বারা সোজা করে ওই ইউটিউবে ওই কমেন্ট কপচানোর বাইরে বেরিয়ে সাথে এসে চলুন। খেলা হবে, খেলা হবে, খেলা হবে রাজু, ভয়ঙ্কর খেলা হবে।